সো লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে একটা ক্লাসের মধ্যে অবজেক্ট কিভাবে প্যারামিটার হিসেবে পাস করা যায় বা একটা ক্লাস থেকে কিভাবে অবজেক্টকে রিটার্ন করা যায়, ঠিক আছে? এই টাইপের বেশ কিছু আমরা কাজ করার চেষ্টা করছিলাম এবং হচ্ছে পলিমরফিজমের ইফেক্ট দেখার চেষ্টা করছিলাম কনস্ট্রাক্টরের মধ্যে। মাল্টিপল কনস্ট্রাক্টর ডিফাইন করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি পলিমরফিজম যে ফিচারটা আছে সেটাও কিছুটা দেখার চেষ্টা করছিলাম। তো আমরা আজকে ওই একই রিলেটেড কিছু কাজ দেখার চেষ্টা করব, ক্লাস রিলেটেড। যেমন ফার্স্টে হচ্ছে আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট বা রিটার্ন কিওয়ার্ড। ঠিক আছে, সো আমরা নর্মালি রিটার্ন কিওয়ার্ড জানি। রিটার্ন কিওয়ার্ড আমরা ব্যবহার করি কোথায়? মেথডের সাথে, বাট শুধু মেথড না, বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি আমরা রিটার্ন কিওয়ার্ডটা ব্যবহার করতে পারি। সো রিটার্ন কিওয়ার্ড আসলে কি কাজ করে? বলা হচ্ছে ইমিডিয়েটলি টার্মিনেট দ্য কারেন্ট মেথড। ঠিক আছে, আমরা যে মেথডের মধ্যে কাজ করতেছি রিটার্ন কিওয়ার্ডটা যদি থেকে থাকে তাহলে রিটার্ন কিওয়ার্ডটা যখনই ইনভোক হবে বা কল হবে সাথে সাথে সে ওই মেথড থেকে বের হয়ে চলে আসবে। ঠিক আছে, মেথড থেকে বা ইন জেনারেল আরো ভালোভাবে বললে সেই মুহূর্তে যে ব্লকের মধ্যে কাজ করতেছিল সেই ব্লক থেকে বের হয়ে চলে আসবে। আচ্ছা, কারণ আমরা শুধু মেথড বললে বলাটা ভুল হবে, কেননা রিটার্ন কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি অনেক জায়গায় ব্যবহৃত হয়। আচ্ছা, যেমন লুপের মধ্যে ব্যবহৃত হতে পারে, ইফ এলস এই টাইপের স্টেটমেন্টের মধ্যে ব্যবহৃত হতে পারে, বা কন্ডিশনিং স্টেটমেন্টের মধ্যে ব্যবহৃত হতে পারে। সো এই সমস্ত বিভিন্ন জায়গায় কিন্তু আমরা অ্যাকচুয়ালি রিটার্ন কিওয়ার্ডটাকে পাই। সো রিটার্ন কিওয়ার্ডটার কাজ অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি টার্মিনেট করবে সে কারেন্ট যে ব্লক আছে সেখান থেকে। সো যদি একটা ইফ স্টেটমেন্টের মধ্যে যদি থাকে তাহলে সেই ইফ স্টেটমেন্ট থেকে বের হয়ে চলে আসে, যদি লুপের মধ্যে থাকে লুপ থেকে বের হয়ে চলে আসে, যদি কোনো একটা মেথডের মধ্যে থেকে কল করা হয় তাহলে মেথড থেকে বের হয়ে চলে আসে। সো মানে কারেন্ট যে ব্লকটা, এবং ব্লক কি জিনিস আমরা জানি। ব্লক বলতে আমরা বুঝাই কার্লি ব্রেসেস এর ভিতরে আমরা যে একটা সেগমেন্ট তৈরি করার চেষ্টা করি কার্লি ব্রেসেস দিয়ে বা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে একটা ব্লক। আচ্ছা, এবং যখন আমরা রিটার্ন স্টেটমেন্টটা কল করি বা রিটার্ন স্টেটমেন্টটা যখন কল হয় সে ওই মুহূর্তে যেই ব্লকটার মধ্যে কাজ করতেছিল ওই ব্লকটা থেকে বের হয়ে চলে আসবে। সো ফর এক্সাম্পল আমরা একটা ক্লাসের মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করি যে আসলে কি কি ঘটনা ঘটে একটা ক্লাস যখন এক্সিকিউশন হয় ফার্স্ট টু লাস্ট। ঠিক আছে, যেমন এখানে একটা ফাংশন লেখা হয়েছে, একটা ক্লাস লেখা আছে ফো নামক একটা ক্লাস, এবং তার ভিতরে একটা মেথড আছে, ফর এক্সাম্পল বান নামক একটা মেথড, এবং সেটার মধ্যে আমরা কি করার চেষ্টা করতেছি? সিম্পলি একটা স্ট্রিং প্রিন্ট করার চেষ্টা করতেছি এবং স্ট্রিং তৈরি করার চেষ্টা করতেছি, তারপরে সেটাকে রিটার্ন করে নিয়ে আসার চেষ্টা করতেছি। ঠিক আছে, আর সেই পুরো প্রসিডিউরটাকে কল করা হচ্ছে আমার, ফর এক্সাম্পল এটা হচ্ছে মেইন মেথডের মধ্যে, এই অংশের যেটা আমি দেখানোর চেষ্টা করতেছি এই অংশের কোডটুকু হচ্ছে মেইন মেথডের মধ্যে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমরা এমনিতে একটা ক্লাস ফোন নামক একটা ক্লাস, এবং তার ভিতরে একটা মেথড আছে হচ্ছে বার। ঠিক আছে, সো তার রেসপেক্টে এই কোডটুকুর রেসপেক্টে আমি মেইন ফাংশন থেকে এই স্টেটমেন্ট গুলো অ্যাকচুয়ালি এক্সিকিউশন করছি। আচ্ছা, সো এই এক্সিকিউশন গুলো যদি করি বা এই লাইনগুলোকে যদি এক্সিকিউশন করার চেষ্টা করি তাহলে কি কি ঘটনা ঘটে আমরা অ্যাকচুয়ালি সেটা একটু বোঝার চেষ্টা করব। মানে মেমোরিতে কি কি ঘটনা ঘটে। সো ভালোভাবে খেয়াল করব, প্রথম লাইনটা আমরা কি করার চেষ্টা করতেছি? 4w equal to new 4। মানে অ্যাকচুয়ালি হচ্ছে একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি, একটা কনস্ট্রাক্টর কল দিচ্ছি, ওই ক্লাসটার কনস্ট্রাক্টর কল করার মাধ্যমে আমি একটা নতুন একটা অবজেক্ট তৈরি করতেছি, যে অবজেক্টের নাম হচ্ছে w। সো একটু যদি ভালোভাবে খেয়াল করি, সো প্রথমে আমাদের কি হয় মেমোরিতে যখন এই স্টেটমেন্টটা যখন এক্সিকিউশন করার চেষ্টা করি, সো অ্যাকচুয়ালি প্রথমে হচ্ছে আমরা বাম পাশে যে অংশটুকু আছে 4w, ঠিক আছে, সো দ্যাট মিনস এখান থেকে হচ্ছে আমি দেখতে চাচ্ছি বা করতে চাচ্ছি যে একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি যেটা হচ্ছে 4 ক্লাসের। সো সেটার সাপেক্ষে আমার একটা মেমোরি অ্যালোকেশন হবে w এর জন্য। ঠিক আছে, এবং সেটা বেসিক্যালি আনইনিশিয়ালাইজড একটা মেমোরি অ্যালোকেশন হবে, বাট এটা সাপেক্ষে যখন ইকুয়াল টু নিউ যখন করছি, ঠিক আছে, কনস্ট্রাক্টর কল করে তার সাপেক্ষে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে এরকম। মানে হচ্ছে যখন আমি কনস্ট্রাক্টর কল দিচ্ছি বা নিউ কিওয়ার্ড দিয়ে যখন কনস্ট্রাক্টর কল করে যখন অবজেক্টটাকে ইনিশিয়ালাইজেশন করছি, মানে যখন নিউ কিওয়ার্ড ব্যবহার করতেছি মনে রাখবো সাথে সাথে হচ্ছে আমার অবজেক্টটার ইনিশিয়ালাইজেশন হয়ে যাচ্ছে, কেননা নিউ কিওয়ার্ড যখনই ব্যবহার করব
তখনই কিন্তু আমার অ্যাকচুয়ালি কনস্ট্রাক্টরকে কল করতে হয় বা কনস্ট্রাক্টর কল হবে। আমি জানি জাভাতে কনস্ট্রাক্টর কলের কাজই হচ্ছে আমার যে ভেরিয়েবল গুলো আছে সেটাকে ইনিশিয়ালাইজ করা, অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করা। ভেরিয়েবল গুলোকে বলা ঠিক হবে না, অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করা। সো অবজেক্টের যতগুলা ইনস্ট্যান্স ভেরিয়েবল আছে তাদের প্রত্যেকটাকেই সে ইনিশিয়ালাইজ করবে। সো সেটা সাপেক্ষে অ্যাকচুয়ালি আমার অবজেক্টটা চেহারা হয়ে যাবে অ্যাকচুয়ালি দেখতে এরকম। যে আমার এখানে কি কি ইনস্ট্যান্স ভেরিয়েবল গুলো আছে। ফর এক্সাম্পল, আনফরচুনেটলি এখানে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল এই পার্টিকুলার ক্লাসটাতে আমরা ডিফাইন করি না, যার জন্য ইনস্ট্যান্স ভেরিয়েবলের জায়গাটা এই মুহূর্তে ফাঁকা। আর এখানে আমার কিছু মেথড আছে, যেমন প্রথম যে মেথডটা সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর মেথড, ঠিক আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর দেখা যাচ্ছে। সেকেন্ড হচ্ছে আমার যে বার যে মেথডটা আমি লিখেছিলাম সেই মেথডটা, যেটা বেসিক্যালি একটা স্ট্রিং ইনপুট হিসেবে নেয় এবং স্ট্রিংকে রিটার্ন করে। সো আগের ইয়েতে যদি দেখি, সো সে একই সাথে স্ট্রিং প্যারামিটার হিসেবে নিচ্ছে, আবার রিটার্নও করতেছে একটা স্ট্রিং। সো সেই জিনিসটাকে হচ্ছে এখানে দেখানোর চেষ্টা করতেছি, স্ট্রিংকে প্যারামিটার হিসেবে নিচ্ছে আর এটা অ্যাকচুয়ালি হচ্ছে সে কি রিটার্ন করবে, ঠিক আছে। সো সেই স্ট্রিংকে রিটার্ন করবে সেটা বুঝিয়ে দিচ্ছে কোলন দিয়ে। সো এইটা হচ্ছে আমার যখন এই ফার্স্ট লাইনটা যখন এক্সিকিউশন হবে তার এগেইনস্টে মেমোরিতে এই ঘটনাগুলো ঘটবে। সেকেন্ড লাইনটা স্ট্রিং এক্স ইকুয়াল টু রুলস, ঠিক আছে। সো এই লাইনটা যখন এক্সিকিউশন হচ্ছে তখন আমার কি ঘটনা ঘটতেছে মেমোরিতে, সাথে সাথে আমার মেমোরিতে একটা স্ট্রিং ভেরিয়েবল অ্যালোকেশন হচ্ছে এবং সেটার মধ্যে ভ্যালু ইনিশিয়ালাইজেশন হচ্ছে রুলস। ওকে, সো স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল এক্স, সেটা আমার মেমোরি অ্যালোকেশন হলো এবং তার জন্য আমি ডাটাও নিয়ে নিলাম, সেটা হচ্ছে রুলস। এখন খেয়াল করেন সিমিলারলি পরের লাইনটা যখন, ঠিক আছে, যে আমি কি করার চেষ্টা করতেছি, একটা অবজেক্ট, আমি যে ডব্লিউ অবজেক্টে কল করেছিলাম বা তৈরি করেছিলাম, ডব্লিউ অবজেক্টের মাধ্যমে ডব্লিউ অবজেক্টের বার মেথডটাকে কল করতেছি, সেখানে প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি এক্স কে, ঠিক আছে, এবং এটার যে রেজাল্টটা তৈরি হবে বা যে আউটপুটটা রিটার্ন করবে সেটা আমি ক্যাপচার করার চেষ্টা করতেছি আবার আরেকটা স্ট্রিং এর মধ্যে, সেই স্ট্রিংটা হচ্ছে ওয়াই। আচ্ছা, সো এখানে বেশ কতগুলো কাজ একসাথে জড়িত দেখেন। ডব্লিউ অবজেক্টটাকে আমি কল দিচ্ছি তার বার মেথডের জন্য, প্রথমটাতে ডব্লিউ ডট বার মানে ডব্লিউ অবজেক্টের জন্য তার বার মেথডটাকে কল দিচ্ছি, সেখানে প্যারামিটার হিসেবে পাস করতেছি ভেরিয়েবল এক্স কে, সেটা যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা আমি নিয়ে নেওয়ার চেষ্টা করতেছি আরেকটা স্ট্রিং ভেরিয়েবল ওয়াই এর মধ্যে। সো এইটার জন্য আমার কিছু সিকোয়েন্স অফ অপারেশনস অ্যাকচুয়ালি হচ্ছে আমার মেমোরিতে হয়ে থাকে। সো ফার্স্টে দেখার চেষ্টা করি অ্যাকচুয়ালি কি করার চেষ্টা করতেছি, আমি বার মেথডটাকে কল করার চেষ্টা করতেছি। সো বার মেথডটা কল হচ্ছে মানে হচ্ছে বার মেথডটার ভিতরে আমি এখন চলে গেলাম, আমার বার মেথডের ভিতরে আমার প্রসেসিংটুকু করতে হবে। ফার্স্টে চলে আসি, বার মেথড অ্যাকচুয়ালি কি করতেছে, একটা প্যারামিটার নিচ্ছে স্ট্রিং এস, ওকে। সো তার মানে তার জন্য আমার একটা এস নামক একটা স্ট্রিং ভেরিয়েবল চলে আসতেছে, যেটা বেসিক্যালি হচ্ছে আমি প্যারামিটার দিয়ে যেটা পাঠাচ্ছি সেই ভেরিয়েবলটাকে অ্যাকচুয়ালি নির্দেশ করতেছে। সো এখানে খেয়াল করে আরেকটু ভালোভাবে, এই যে এক্স ভেরিয়েবলটাকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্যারামিটার হিসেবে পাঠাচ্ছি, আর এক্স ভেরিয়েবলটি হচ্ছে আমার এইখানে বার মেথডের মধ্যে এই যে এস ভেরিয়েবল আছে তার মধ্যেই সেই ভ্যালুটা চলে আসতেছে। তার মানে কি অ্যাকচুয়ালি এই যে এস ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা আসলে আমার এক্স যে অরিজিনাল যে ভেরিয়েবল সেটাকে আসলে লোকেট করতেছে বা তার যেই ভ্যালু আছে সেটাকে সে লোকেট করতেছে। তার মানে এখন এক্স যে ভ্যালুটা কন্টেইন করতেছে এস এর মধ্যে সেই ভ্যালুটাই কন্টেইন করছে, ঠিক আছে। সো সেই দিক থেকে এস এর মধ্যে অ্যাকচুয়ালি আমার এক্স এর ভ্যালুটা আছে, আর আমরা এই যে ডব্লিউ অবজেক্টটা নিয়ে কাজ করতেছি সেটা অ্যাকচুয়ালি আমি যে কোনো সময় দিস কিওয়ার্ড দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, যেটা গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম। সো দিস কিওয়ার্ড দিয়ে আমি হচ্ছে ফো যে ভেরিয়েবল ডব্লিউ যে অবজেক্টটা আছে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, যদি এই মুহূর্তে সেটা লাগছে না। দেন স্ট্রিং টি, আমি একটা স্ট্রিং তৈরি করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে কি CS101 একটা ফিক্সড স্ট্রিং, তার সাথে হচ্ছে আমি আমার প্যারামিটার দিয়ে যে ভ্যালুটা পাস করেছি বা যে স্ট্রিংটা প্যারামিটার দিয়ে পাস করেছি
সেটাকে কনক্যাটিনেট করে দেওয়ার চেষ্টা করতেছি। সো এইটার সাপেক্ষে আমার নতুন একটা স্ট্রিং তৈরি হচ্ছে। ইম্পর্টেন্টলি সেই স্ট্রিংটাকে আমি রাখতেছি হচ্ছে নতুন একটা স্ট্রিং ভেরিয়েবল টি এর মধ্যে। ঠিক আছে, তার মানে আমার নতুন আরেকটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি হচ্ছে, সেটা হচ্ছে টি। সো টি নামক ভেরিয়েবলটা এই মুহূর্তে CS101 রুলস এরকম একটা স্ট্রিং কন্টেন্ট করতেছে। ওকে, এন্ড ফাইনালি আমরা সেটাকে রিটার্ন করে দিচ্ছি। সো রিটার্ন টি। রিটার্ন করে দেওয়া মানে হচ্ছে আমার সেই প্রোগ্রামটা আবার ট্রান্সফার হয়ে যাবে কোথায়, প্রোগ্রামের এক্সিকিউশনটা আবার আমার মেইন ফাংশন, আবার যেখান থেকে এই বার মেথডটাকে কল দেওয়া হয়েছিল সেইখানে। ওকে, সো দ্যাট মিনস সেখান থেকে আমার যে ভ্যালুটা রিটার্ন করতেছে, কি ভ্যালুটা, CS101 রুলস, সেই ভ্যালুটা চলে আসতেছে আমার ওয়াই স্ট্রিংটার মধ্যে। ওকে, সো ওয়াই স্ট্রিংটার মধ্যে হচ্ছে তখন আমার CS101 রুলস এরকম একটা ঘটনা ঘটছে, বা CS101 রুলস যেই ভ্যালুটা বা যেই মেমোরি লোকেশনটাকে লোকেট করতেছে আমার নতুন যে স্ট্রিং ভেরিয়েবলটা, সেটা অ্যাকচুয়ালি ওই মেমোরি লোকেশনটাকে আসলে নির্দেশ করে। ঠিক আছে, সেম মেমোরি লোকেশনটাকে হচ্ছে তারা নির্দেশ করে। এটা জাস্ট হচ্ছে অনেকটা পয়েন্টার আপডেটের মতো। ঠিক আছে, যে টি যেই মেমোরি লোকেশনকে লোকেট করতেছে, ওয়াইও এখন সেই মেমোরি লোকেশনটাকে লোকেট করতেছে। ঠিক যেভাবে এরকম এক্স যে ভেরিয়েবলটাকে লোকেট করতেছে, যে মেমোরি লোকেশনটাকে লোকেট করতেছে, এসও ঠিক সিমিলারলি সেম মেমোরি লোকেশনটাকে হচ্ছে লোকেট করতেছে। জাস্ট আমি হচ্ছে মেমোরি পয়েন্টারটাকে হচ্ছে আপডেট করে দিচ্ছি যে এটা এখন এক্স এর অ্যাড্রেসটাকে লোকেট করবে, বা এটা টি এর অ্যাড্রেসটাকে লোকেট করবে। ওকে, সো ফাইনালি আমি হচ্ছে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে এখন প্রিন্ট করতে চলে আসতেছি। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা একটু খেয়াল করি, সেটা ভুলে গেছি। সো যখন আমি এই বার মেথডটা থেকে যখন বের হয়ে চলে আসতেছি, ঠিক আছে, ডাব্লিউ অবজেক্টের জন্য বার মেথডটা থেকে যখন বের হয়ে চলে আসতেছি, এই মেথডটা থেকে যখন বের হয়ে চলে আসতেছি, বেসিক্যালি আমার এখানে এস হচ্ছিল কি একটা লোকাল ভেরিয়েবল, রাইট? একই রকম ভাবে টি ছিল একটা লোকাল ভেরিয়েবল। ঠিক আছে, এস প্যারামিটারাইজড ভেরিয়েবল যদিও, বাট আমরা জানি সেটা হচ্ছে এই পার্টিকুলার মেথডের মধ্যে একটা লোকাল ভেরিয়েবল হিসেবে কাজ করবে, বা তার ভিজিবিলিটি আমরা গতদিন আলোচনা করেছিলাম, তার ভিজিবিলিটি হচ্ছে এই পার্টিকুলার মেথডটার মধ্যেই। তার মানে এই পার্টিকুলার মেথডটা থেকে যখন রিটার্ন স্টেটমেন্টের মাধ্যমে যখন বের হয়ে চলে আসবে, এই ভেরিয়েবল গুলো কিন্তু আর কোনো অস্তিত্ব নেই। ঠিক আছে, তার মানে এগুলো মেমোরি থেকে চলে যাবে বা ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। সো যার জন্য হচ্ছে এই ভেরিয়েবল গুলো আর কোনো অস্তিত্ব এখানে অ্যাকচুয়ালি কিন্তু নেই। সো অ্যাকচুয়ালি আমার হচ্ছে মেমোরি লোকেশন হিসেবে, বা আমার এই প্রোগ্রামের মধ্যে এই মুহূর্তে মেমোরি লোকেশনের মধ্যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভেরিয়েবল আছে। সেই দুইটা ভেরিয়েবল হচ্ছে এক্স এবং ওয়াই, এবং তাদের মধ্যে করসপন্ডিংলি এই ভ্যালুগুলো হচ্ছে থাকতেছে, এবং সেখান থেকে হচ্ছে আমরা ওয়াই ভ্যালুটাকে প্রিন্ট করার চেষ্টা করতেছি। সো ফাইনালি আমার ওয়াই ভ্যালুটা প্রিন্ট করতেছে, যেটা হচ্ছে CS101 রুলস এই টাইপের। সো মেমোরি লোকেশনের সাপেক্ষে যদি চিন্তা করি, আমার এখানে দুইটা স্ট্রিং ভেরিয়েবল আসছে, আবার দুইটা টেম্পোরারিলি, বা যখন মেথডটা কল হয়েছিল তখনও কিন্তু দুইটা লোকাল ভেরিয়েবল ক্রিয়েট হয়েছিল, বাট সে যখন ওই অবজেক্টটা বা অবজেক্টের সাথে মেথডটা থেকে যখন বের হয়ে চলে আসছে, তখন কিন্তু ওই দুইটা ভেরিয়েবল অ্যাকচুয়ালি বিলীন হয়ে গেছে। বাট এই অবজেক্টের জন্য কিন্তু এখনো মেমোরি লোকেশন গুলো রয়ে গেছে, বা মেমোরিতে যে ভ্যালু গুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেইলেবল। ঠিক আছে, এবং আলটিমেটলি যখন আমার প্রোগ্রামের এক্সিকিউশন, কমপ্লিট এক্সিকিউশন যখন শেষ হয়ে যাবে, তখন গিয়ে এই মেমোরি গুলা ফ্রি হবে। তার আগ পর্যন্ত কিন্তু আমার এই ক্লাস ভেরিয়েবল গুলো থেকে যাবে। ঠিক আছে, সো এগুলা কিন্তু হচ্ছে অবজেক্ট, মানে হচ্ছে সরি, আমি যেটা বলার চেষ্টা করতেছি এগুলো হচ্ছে ক্লাসের ভেরিয়েবল। ওকে, যার জন্য এগুলা কিন্তু থেকে যাচ্ছে ওই পার্টিকুলার মেথডের জন্য, বা মেইন মেথডের মধ্যে যদি হয়ে থাকে, সো মেইন মেথডের সাপেক্ষে এগুলো কিন্তু থেকে যাচ্ছে যতক্ষণ পর্যন্ত আমার প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি মেইন মেথডের মধ্যে আছি। আমি জানি আমি যত কাজ করব সব কাজ কিন্তু করব মেইন মেথড থেকে। মেইন মেথড থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন ক্লাসের অবজেক্ট তৈরি করে বিভিন্ন ক্লাসের মধ্যে চলে যাব, বাট আলটিমেটলি আমি রিটার্ন করব হচ্ছে মেইন মেথডের মধ্যে। এবং মেইন মেথড যখন রিটার্ন করবে, তখন হচ্ছে আমার ক্লাস রিলেটেড যত ধরনের মেমোরি অ্যালোকেশন হয় সব তখন
রিলিজ হবে, তার আগে কিন্তু নয়। দেন রিটার্নিং অ্যান অবজেক্ট ফ্রম এ মেথড, সো এটা আমরা গত ক্লাসে অ্যাকচুয়ালি আলোচনা করেছিলাম। যেমন এখানে হচ্ছে আজকে এই যে স্ট্রিং ক্লাসটা বা স্ট্রিং যে মেথডটা ছিল, স্ট্রিং রিলেটেড বার মেথডটা ছিল, সেটা সাপেক্ষে আমরা সেম জিনিসটা দেখলাম। ঠিক আছে, সো আমরা বিভিন্ন রকম ভাবে হচ্ছে আমরা এটাকে রিটার্ন করতে পারি। ঠিক আছে, যেমন গত ক্লাসে অ্যাকচুয়ালি আমি এটাও আলোচনা করেছিলাম যে কিভাবে হচ্ছে এটাকে রিটার্ন করতে পারি। যেমন এখানে একটা স্ট্রিং সরাসরি ছিল, সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি, অথবা হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে হচ্ছে একটা স্ট্রিং অবজেক্ট তৈরি করার চেষ্টা করতেছি, যেটা হচ্ছে সরাসরি হচ্ছে আমার এখানে যে ভ্যালুটা তৈরি হচ্ছিল সেই ভ্যালুটাকে আমি একটা নতুন অবজেক্টের মতো নিউ কিওয়ার্ডটা এখানে ব্যবহার করে রিটার্ন করে দিতে পারি। তো একটু ভালোভাবে খেয়াল করি এইখানকার সাথে এখানকার পার্থক্যটা কি। তো এইখানে প্রথমে হচ্ছে আমি একটা স্ট্রিং টি নামক একটা স্ট্রিং অবজেক্ট তৈরি করেছি বা ভেরিয়েবল তৈরি করেছি, তারপর তার মধ্যে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করেছি এবং পরবর্তীতে এসে সেই স্ট্রিংটাকে রিটার্ন করেছি। আর এইখানে এসে আমরা সরাসরি নিউ নিউ স্ট্রিং মানে কি, সে একটা স্ট্রিং ভেরিয়েবল তৈরি করতেছে। ঠিক আছে, যদিও সেই ভেরিয়েবলটা কি সেটা কিন্তু আমরা বলিনি। ওকে, সো সে সিম্পলি একটা স্ট্রিং অবজেক্ট তৈরি করতেছে, যেহেতু স্ট্রিং ইটসেলফ একটা ক্লাস, সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতেছে। সো টেম্পোরারিলি সে একটা অবজেক্ট তৈরি করতেছে, এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, টেম্পোরারিলি এখানে একটা স্ট্রিং অবজেক্ট তৈরি করতেছে যার ভিতরে এই ভ্যালুটা থাকতেছে এবং সে সাথে সাথে এটাকে রিটার্ন করে দিচ্ছে, যার জন্য এখানে আমি কোনো ধরনের ভেরিয়েবল তৈরি করিনি। আর এখানে আমি হচ্ছে টি নামক একটা অবজেক্ট তৈরি করেছি, দেন সেটাকে রিটার্ন করেছি। তো আগে এখানে এই অবজেক্টটা ক্রিয়েশন হয়েছিল, দেন সেটাকে আমি রিটার্ন করেছি। বাট এইখানে আমি কোনো ধরনের অবজেক্ট ক্রিয়েশনই করিনি, সিম্পলি টেম্পোরারি যে অবজেক্টটা জেনারেট হচ্ছে সেটাকে আমি রিটার্ন করে দিয়েছি। ঠিক আছে, সো দুইটা রকম ভাবে আমরা এই কাজটা করতে পারি। ঠিক আছে, সো আবার একই রকম ভাবে কোন ধরনের, যেমন স্ট্রিং এর ক্ষেত্রে, যেমন এটাও স্ট্রিং, তো সরাসরি আমি স্ট্রিং রিটার্ন করে দিতে পারি, যে স্ট্রিংটা প্রডিউস হচ্ছে সেটা সরাসরি রিটার্ন করে দিতে পারি। বাট এটা সাধারণত আমরা ইউজ করি না, কেননা এটা একটা গুড প্র্যাকটিস না। বাট স্ট্রিং মানে রেজাল্টটা সেম, তিনটের ক্ষেত্রেই রেজাল্টটা হচ্ছে সেম। ঠিক আছে, সো এখানে আমি স্ট্রিং অবজেক্ট তৈরি করার চেষ্টা করেছি। এখানে আমি হচ্ছে আগে থেকে স্ট্রিং অবজেক্ট তৈরি করে সেটার মধ্যে ভ্যালু নিয়ে তারপরে সেটাকে রিটার্ন করেছি। এখানে হচ্ছে রান টাইমে হচ্ছে আমি একটা স্ট্রিং অবজেক্ট তৈরি করেছি, তারপরে সেটাকে রিটার্ন করেছি। আর এখানে আমি কোনো ধরনের অবজেক্ট তৈরি করিনি, সরাসরি যে স্ট্রিংটা প্রডিউস হচ্ছে সেটাকে রিটার্ন করে দিয়েছি। সিম্পলি একটা এক্সপ্রেশনের মতো এখানে স্ট্রিংটা ব্যবহৃত হচ্ছে। ওকে, সো রিটার্নিং নন অবজেক্ট ফ্রম এ মেথড, যেটা আমরা এতদিন যাবত করে আসছি। ওকে, নর্মালি আমরা নন অবজেক্ট বলতে বোঝানো হচ্ছে প্রিমিটিভ টাইপস। সো এটা খুব সহজ, আমরা যে কোনো ধরনের ভ্যালু হচ্ছে রিটার্ন করতে পারি, ইভেন চাইলে একটা এক্সপ্রেশনকেও রিটার্ন করতে পারি। এক্সপ্রেশনের মধ্যে আমরা জানি যে এক্সপ্রেশনটা আলটিমেটলি প্রসেসিং হয়ে একটা ভ্যালু প্রডিউস করে, সো যখন রিটার্ন করে তখন সে ওই পার্টিকুলার ভ্যালুটাকে নিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি রিটার্ন করে। তার আগে সে এক্সপ্রেশনটাকে ইভালুয়েট করে বা প্রসেস করে, দেন তার ভ্যালুটাকে রিটার্ন করার চেষ্টা করে। সো এখানে সেই কথাটা বলা হচ্ছে যে আমরা হচ্ছে ফার্স্টে এক্স প্লাস ওয়াই এই ভ্যালুটাকে ইভালুয়েট করব, তারপর হচ্ছে রিটার্ন করব ভ্যালুটাকে। আচ্ছা, এরপরে আজকে আমরা যে জিনিসটাতে অ্যাকচুয়ালি মূলত ফোকাস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্ট্যাটিক বা স্ট্যাটিকনেস। ঠিক আছে, এবং তার সাপেক্ষে ভিজিবিলিটি কিভাবে কাজ করে। গতদিনও আমরা ভিজিবিলিটি নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, সো এটা সাপেক্ষে আমরা আজকে আর একটু আলোচনা করব, বাট আমাদের আজকে মূল আলোচনা হচ্ছে স্ট্যাটিকনেস বা স্ট্যাটিক কিওয়ার্ডের ব্যবহার। সো আমরা এটার জন্য আজকে আরেকটা ক্লাস চিন্তা করতেছি, সেটা হচ্ছে সার্কেল ক্লাস। ঠিক আছে, সো আমরা জানি সার্কেল ক্লাস যদি লিখতে হয়, সার্কেলের বৈশিষ্ট্য কি। আমি যদি যে কোনো একটা সার্কেল যদি চিন্তা করতে চাই, আমার কি লাগবে সার্কেলের জন্য, একটা সার্কেলের একটা রেডিয়াস থাকলেই কিন্তু আমরা সার্কেল নিয়ে বা সার্কেল তৈরি করতে পারবো, সার্কেলের যে কোনো ধরনের প্রসেসিং করতে পারবো। ঠিক আছে,
সো সেটাই বলার চেষ্টা করতেছি বা ডিফাইন করার চেষ্টা করতেছি আমরা যে একটা সার্কেল ক্লাস যদি আমরা লিখতে চাই তাহলে সার্কেল ক্লাসের কি কি প্রপার্টি আমার লাগবে। সো একটাই প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে রেডিয়াস। ওকে, আর হচ্ছে পাইয়ের ভ্যালুটা, যেটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু। আমরা জানি পাইয়ের ভ্যালুটা সবার এটা মোটামুটি মুখস্থ। আচ্ছা, সো পাইয়ের ভ্যালুটা আমাদের লাগবে, আর রেডিয়াসটা জানা থাকলেই পাই আর স্কয়ার দিয়ে আমরা তার ইয়েটা বের করে ফেলতে পারবো। যে কোনো ভ্যালুগুলো আমরা বের করে ফেলতে পারবো, ক্ষেত্রফল থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ইনফরমেশন গুলো আমরা অ্যাকচুয়ালি প্রসেস করতে চাই সার্কেল রিলেটেড, সেগুলো সবই আমরা বের করে ফেলতে পারবো যদি এই দুইটা ভ্যালু যদি আমাদের জানা থাকে। সো সার্কেল ক্লাস যদি আমরা তৈরি করতে চাই, সার্কেল ক্লাসের আমাদের কি কি বৈশিষ্ট্য লাগবে। সো একটা হচ্ছে রেডিয়াস। সো নর্মালি হচ্ছে এগুলা ফ্লোটিং পয়েন্ট নাম্বার হয়, সো আমরা ডাবল হিসেবে নিয়ে নিলাম। দেন হচ্ছে আরেকটা ভ্যালু লাগবে, সো সেটা হচ্ছে পাইয়ের ভ্যালুটা। সো পাইয়ের ভ্যালুটা আমরা এখানে দেখেন কনস্ট্যান্ট আকারে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাসাইন করে দিয়ে দিলাম। ঠিক আছে, যে পাই ইকুয়াল টু 3.1415926536, যদিও এটা আরো অনেক লম্বা হতে পারে, বাট আমরা এখানে মোটামুটি এইটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলাম। সো দুইটা ভ্যালু আমাদের এখানে প্রয়োজন, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে পাই। আচ্ছা, তো এই দুটো হচ্ছে তার প্রপার্টি বা অ্যাট্রিবিউট। আচ্ছা, সিম্পলি যেগুলো হচ্ছে আমরা ভেরিয়েবলের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করি। সো এই যে ভ্যালুগুলো, ঠিক আছে, সো এগুলো হচ্ছে এই মুহূর্তে হচ্ছে নন স্ট্যাটিক। ঠিক আছে, সো নন স্ট্যাটিক মানে কি, এগুলো আমরা স্ট্যাটিক কিওয়ার্ডটা ব্যবহার করিনি। এবং এইটার কারণে যদি স্ট্যাটিক যদি না হয়ে থাকে, তাহলে আমরা জানি ক্লাসে যদি ভেরিয়েবল হয়ে থাকে তাহলে হচ্ছে উইদাউট ইনিশিয়ালাইজেশন আমরা অ্যাকচুয়ালি তাকে ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, ক্লাসে যখন অবজেক্ট তৈরি হবে তখন তার ইনিশিয়ালাইজেশন হবে। ঠিক আছে, বাট ক্লাসের ভিতরে কিন্তু তার কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন হয়নি। সো যেটা বলা হচ্ছে যে এইখানে হচ্ছে আমরা এই মুহূর্তে পাবলিক কিওয়ার্ডটাকে নিয়ে চিন্তা করছি না, বা তার এনক্যাপসুলেশন প্রপার্টি নিয়ে চিন্তা করছি না। আমরা অন্যান্য যে সমস্ত বিষয়গুলো বা বিশেষ করে হচ্ছে স্ট্যাটিক কি, স্ট্যাটিকের ব্যবহারটা কি, সেই জিনিসটাকে একটু আমরা ক্লিয়ার করার চেষ্টা করতেছি এখানে। ওকে, সো এইটার সাপেক্ষে যখনই আমরা এই ক্লাসের অবজেক্টটা যখন তৈরি করতেছি, ফর এক্সাম্পল এইখানটাতে সি নামক, হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? স্ট্যাটিক জিনিসটা বুঝি না, একটু বলবেন যদি। এখনো বোঝানোই শুরু করিনি, মাত্র স্ট্যাটিকে ও, যাচ্ছি। ঠিক আছে, এটা নিয়ে আমাদের আজকে মেইন ডিসকাশন। ঠিক আছে, সো স্ট্যাটিক কিওয়ার্ডটা যদি ব্যবহার করি তাহলে ওই পার্টিকুলার ভেরিয়েবল বা মেথডটা স্ট্যাটিক হয়ে যায়। বাট স্ট্যাটিক হয়ে যাওয়ার মানেটা কি সেটা আমরা আজকে আরো মানে আজকে আমরা সেই জিনিসটা হচ্ছে দেখার চেষ্টা করব। ঠিক আছে, বলা হচ্ছে এইগুলো হচ্ছে যেহেতু স্ট্যাটিক কিওয়ার্ডটা নাই, সেগুলো নন স্ট্যাটিক মেথড, এবং তার সাপেক্ষে ঘটনাটাকে আসলে আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করতেছি। যদি স্ট্যাটিক যদি না থাকে তাহলে কি ঘটনাটা অ্যাকচুয়ালি এটা ঘটে। কি সিপিপির মতোই স্যার, স্ট্যাটিক ওয়ার্ডটা? স্ট্যাটিক কিওয়ার্ডটা সিপিপি এর মতোই। ঠিক আছে, সিপিপি তে আমরা কি দেখেছিলাম? বলেন, মনে আছে কিছু? না স্যার, এক্স্যাক্টলি মনে নেই। এক্স্যাক্টলি মনে নেই? ওটা ফিক্স এখন তো থাকে স্যার। এক দেড় মাস আগের কথাবার্তা মাত্র, তাই না? সো এত তাড়াতাড়ি যদি সব হারিয়ে যায় তাহলে কিন্তু বিপদ। স্যার পেঁচিয়ে যাচ্ছে স্যার সবগুলো। সব পেঁচিয়ে যাচ্ছে? না, পেঁচানোর মতো কিছু এখনো পর্যন্ত পড়াইনি। দুটা কোর্সে আমি পড়াচ্ছি এই কারণেই যাতে না পেঁচাইয়া যায়। ঠিক আছে, সো সব কিন্তু সিমিলার জিনিস, পার্থক্য কিন্তু তাদের জাস্ট আমার লেখার মধ্যে, তাদের যে বৈশিষ্ট্যাবলী কিন্তু কিছু চেঞ্জ হয় না। এনক্যাপসুলেশন কি, পলিমরফিজম কি, ইনহেরিটেন্স কি, কোনো বৈশিষ্ট্য কিন্তু পাল্টাই নেই এখনো পর্যন্ত। অবজেক্ট তৈরি করলে বা অবজেক্ট কেন তৈরি করি, অবজেক্ট তৈরি করি কিভাবে, সেগুলো কিন্তু কিচ্ছু কিন্তু পাল্টায়নি, শুধুমাত্র সিনট্যাক্সটা একটু পাল্টেছে। ঠিক আছে, যে আগে হচ্ছে জি স্যার। সার্কেল সি, এটা দিয়ে হচ্ছে অবজেক্ট তৈরি করে ফেলতে পারতাম, নিউ কিওয়ার্ড না ব্যবহার করলেও চলতো, বা নিউ কিওয়ার্ড আমরা ওইভাবে ব্যবহার করিনি। আর জাভার মধ্যে অ্যাকচুয়ালি আমরা অবজেক্ট তৈরি করতে হলে নিউ কিওয়ার্ড লাগছেই। ঠিক আছে, এরকম ছোটখাটো কিছু পার্থক্য আছে,
আদারওয়াইজ কিন্তু খুব একটা পার্থক্য নেই। ঠিক আছে, স্ট্যাটিক ও সেম পারপাসে আমরা বলেছিলাম, ঠিক আছে, যে স্ট্যাটিক হচ্ছে অনেকটা গ্লোবাল ভেরিয়েবলের মতো। ঠিক আছে, আমার একটাই মাত্র কপি থাকবে, সেটাকেই সবাই ব্যবহার করবে। ঠিক আছে, তো সেই জিনিসটা হচ্ছে আমরা ডিটেলস দেখবো যে এই কথাটা বলতে আসলে কি বোঝাচ্ছি, যে একটাই মাত্র কপি থাকবে সেটাই সবাই ব্যবহার করবে, এই কথাটা মানেটা আসলে কি। এবং এখানে গত ক্লাসে একটা কথা বলেছিলাম যে স্ট্যাটিক যদি একটা মেথড যদি স্ট্যাটিক যদি হয়ে থাকে, তাহলে ওই মেথডটা যেই ক্লাসের মধ্যে আছে সেই ক্লাসটার কোনো অবজেক্ট তৈরি না করেই সরাসরি আমরা ওই মেথডটাকে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। তো সেটা বলতে আসলে কি বোঝাচ্ছি বা কিভাবে সেটাকে ব্যবহার করতেছি সেই জিনিসটা আশা করি আমরা আজকে দেখতে পারবো। সো যেটা বলার চেষ্টা করলাম, যদি কোনো মেথড যদি স্ট্যাটিক যদি হয়ে থাকে তাহলে উইদাউট অবজেক্ট ক্রিয়েশন আমরা সেই মেথডটাকে ব্যবহার করতে পারবো। যেমন আমরা দেখতেছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। ঠিক আছে, আমরা মেইন মেথডটাকে যে ব্যবহার করতেছি, মেইন মেথডটা যেই ক্লাসের মধ্যে আছে তার কিন্তু কোনো অবজেক্ট আমরা তৈরি করতেছি না, বা তার কোনো অবজেক্ট তৈরি করার কোনো উপায়ও নেই। ঠিক আছে, কারণ আমরা মেইন মেথড থেকে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু করতেছি, তাহলে মেইন মেথড যেই ক্লাসে তার অবজেক্ট তৈরি করব কিভাবে? আমার তো আগে তো মেইন মেথডে যেতে হবে, তারপরে না আমি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। সো এই জন্য হচ্ছে মেইন মেথডটা যে ক্লাসে তার অ্যাকচুয়ালি কোনো অবজেক্ট তৈরি করার কোনো সুযোগ নেই আমাদের কাছে, এবং এই কারণেই হচ্ছে তাকে স্ট্যাটিক হিসেবে ডিফাইন করা বা স্ট্যাটিক নামক একটা প্রপার্টি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস করা, যেটার মূল কাজ হচ্ছে এরকম কোনো মেথড যদি থেকে থাকে যেটা আমার অবজেক্ট ক্রিয়েট করা ছাড়াই কল করা প্রয়োজন, তো সেই ক্ষেত্রে হচ্ছে তাকে আমরা স্ট্যাটিক মেথড হিসেবে ডিফাইন করে দেব। ওকে, সো যেটা বলতেছিলাম যে এইটার সাপেক্ষে এই পার্টিকুলার স্টেটমেন্টের সাপেক্ষে আমাদের অ্যাকচুয়ালি মেমোরিতে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটে, সি নামক একটা অবজেক্ট ক্রিয়েট হয় এবং সে হচ্ছে এরকম কিছু ইনফরমেশন নিয়ে হচ্ছে একটা অবজেক্ট তৈরি করে। ঠিক আছে, তার এই মুহূর্তে দুইটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে পাই। তার মধ্যে রেডিয়াস 0.0 দিয়ে ইনিশিয়ালাইজ হয়ে গেল, তার কারণ কি, রেডিয়াস হচ্ছে একটা ডাবল টাইপের ভ্যারিয়েবল। ওকে, আর পাই এর ভ্যালু অলরেডি আমরা ইনিশিয়ালাইজ করে রেখেছি, সো সেই ভ্যালুটা দিয়ে তার ইনিশিয়ালাইজেশনটা হয়ে গেল। ওকে, আর তার মধ্যে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর থাকবে, যদিও আমরা এটা এখানে দেখাই নেই, বাট তার মধ্যে ডিফল্ট কনস্ট্রাক্টরটা থাকবে। সো আমরা হচ্ছে যে কোনো মুহূর্তে যদি আমরা সার্কেল অবজেক্টটাকে যদি অ্যাক্সেস করতে চাই, আমরা জানি এটাকে অ্যাক্সেস করতে পারি আমরা কিভাবে, বা সার্কেল অবজেক্টের যে কোনো প্রপার্টিকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে আমরা অ্যাক্সেস করতে পারি কিভাবে, তার অবজেক্ট নাম, তারপর হচ্ছে একটা ডট বা যেটাকে বলা হচ্ছে পিরিয়ড। ঠিক আছে, সো পিরিয়ড অপারেটর হিসেবে হচ্ছে ডটটাকে এখানে ব্যবহৃত হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মিন করে কি, ফলো দা রেফারেন্স। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফলো দা রেফারেন্স। সো সিম্পলি এই যে অবজেক্টটা আমি ব্যবহার করতেছি যেমন সি, সো এই সি অবজেক্টটাকে অ্যাকচুয়ালি হচ্ছে ফলো করো, বা সি অবজেক্টটার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলোকে অ্যাকচুয়ালি ফলো করো, এবং কাকে ফলো করব, ডটের পরে যেই নামটা আমি দিচ্ছি সেই নামটাকে। সো এটা যদি কোনো একটা মেথড যদি হয়ে থাকে তাহলে সেই মেথডটা, এটা যদি কোনো একটা ভ্যারিয়েবল হয়ে থাকে তাহলে সেই ভ্যারিয়েবলটাকে ফলো করার জন্য বা ইউজ করার জন্য আমরা আসলে অ্যাকচুয়ালি বলার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো এই জন্য হচ্ছে আমরা ডট অপারেটরটাকে ব্যবহার করি। যেমন এখানে এক্সাম্পল বলা হচ্ছে সিস্টেম ডট ইন। সো সিস্টেম যে ক্লাসটা আছে বা সিস্টেম যে অবজেক্টটা আছে, মানে ক্লাস সিস্টেম ক্লাসের যে অবজেক্টটা আছে তার ইন মেথডটাকে ফলো করো। ঠিক আছে, বা ইন মেথডটাকে ব্যবহার করো, ব্যাপারটা হচ্ছে এরকম। সো এই জন্য ডট অপারেটরটা আসলে মিন করে হচ্ছে ফলো দা রেফারেন্স, বা আরেকটু ডিপারে ওই পার্টিকুলার ক্লাসের অবজেক্টের আরেকটু ডিপারে আমরা যেতে চাচ্ছি। ডিপার বলতে হচ্ছে তার যে পার্টিকুলার প্রপার্টি গুলো আছে বা বিহেভিয়ার গুলো আছে সেইগুলোকে আমি হচ্ছে অ্যাক্সেস করার চেষ্টা করতেছি। এরকম অনেকগুলো এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সি ডট রেডিয়াস। সো সি অবজেক্টের রেডিয়াস ভ্যালুটাকে আমি অ্যাকচুয়ালি প্রিন্ট করার চেষ্টা করতেছি। ওকে, সো সি ডট পাই সিমিলারলি এরকম ভাবে আমরা যে কোনো ভাবে হচ্ছে ব্যবহার করতে পারি। সো ফর এক্সাম্পল আমরা যদি এখন এই যে ক্লাসটা আছে এই ক্লাসটাকে যদি আমি একটা মেইন ক্লাস থেকে যদি
ব্যবহার করতে যদি চাই, মানে তার অবজেক্ট যদি তৈরি করতে চাই, অবজেক্ট তৈরি করে যদি সেখান থেকে যদি কিছু ভ্যালু টেলে যদি প্রিন্ট করতে চাই, তাহলে কি ঘটনা ঘটবে একটু খেয়াল করেন। সো ইন্টিজার এক্স মেইন ফাংশনটার ভিতরে সার্কেল, আমার এখানে ক্লাস আছে সার্কেল টেস্ট, ঠিক আছে। আমি আরেকটা ক্লাস লিখেছি যেখানে হচ্ছে মূলত আমার মেইন ফাংশনটা আছে, ঠিক আছে। সো এইটা একটা ক্লাস যেটা শুরু হচ্ছে এখান থেকে এখানে শেষ, এটা একটা সেপারেট ক্লাস, ঠিক আছে। এবং এই সেপারেট ক্লাস যেটার নাম হচ্ছে সার্কেল টেস্ট, এখানে মূলত হচ্ছে আমার মেইন ফাংশনটা, যেটা বারবার বলার চেষ্টা করতেছি যে নর্মালি হচ্ছে মেইন ফাংশনটা হচ্ছে আমার একটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে থাকে, ঠিক আছে। যেখান থেকে হচ্ছে আমি অ্যাকচুয়ালি তার বিভিন্ন অবজেক্ট তৈরি করে সেখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ক্লাসে নিয়ে তার বিভিন্ন ধরনের প্রসেসিং বা ম্যানিপুলেশন করার চেষ্টা করি। সো সেই মেইন মেথডের মধ্যে খেয়াল করে দেখেন, ইন্টিজার এক্স একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এক্স নামক, এবং একই সাথে সাথে হচ্ছে সি নামক একটা অবজেক্ট তৈরি করার চেষ্টা করলাম সার্কেলের, এবং তারপরে আমি একটা প্রিন্ট করার চেষ্টা করতেছি এক্স ভেরিয়েবলটাকে। ওকে, সো এইটার সাপেক্ষে আউটপুটটা কত আসবে বলতে পারবো কেউ? কেউ কি বলতে পারবো আউটপুটটা কত আসবে? স্যার এক্স এর ভ্যালু তো ইনিশিয়ালাইজ করা হয়নি। এক্স এর ভ্যালু তো ইনিশিয়ালাইজ করা হয়নি। আচ্ছা, ইনিশিয়ালাইজ যদি না করি তাহলে কি ঘটনা ঘটবে? স্যার 0.0 স্যার আসবে, ইরর করিস। 0 আসবে স্যার, শুধু 0 আসবে। ওকে, সো লেটস সি। So Java will give a variable not initialized error. জি স্যার, তার কারণ কি আমরা জানি, উইদাউট ইনিশিয়ালাইজেশন কোন ধরনের ভেরিয়েবল জাভাতে আমরা ব্যবহার করতে পারবো না। সো যার জন্য হচ্ছে সে এখানে একটা ভেরিয়েবলের ভ্যালু প্রিন্ট করার চেষ্টা করতেছে যেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নাই, ঠিক আছে। আর সম্ভবত অঙ্কন মনে হয় পরে বলেছেন 0.0, এখানে 0.0 কেন হবে না? কেননা খেয়াল করে দেখেন, এটা কিন্তু একটা, এই ভেরিয়েবলটা কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? মেইন মেথডের মধ্যে। সেটা একটা মেথড ভেরিয়েবল বা লোকাল ভেরিয়েবল, এবং গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম লোকাল ভেরিয়েবলের কোনো ধরনের অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হয় না। যদি আমরা নিজে থেকে যদি ইনিশিয়ালাইজ যদি না করি তাহলে তার কিন্তু অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হবে না। যেমন এইখানকার রেডিয়াস ভেরিয়েবলের কিন্তু অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হচ্ছে, কেননা সে একটা ক্লাস ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল, তার জন্য অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হবে, যখনই অবজেক্ট তৈরি হবে সাথে সাথে তার অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে। বাট এখানে এক্স হচ্ছে একটা লোকাল ভেরিয়েবল, সো তার অ্যাকচুয়ালি কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন হবে না, যার জন্য সে অ্যাকচুয়ালি আমাদেরকে একটা এরর প্রডিউস করবে। ওকে, আই থিংক এটা এখন ক্লিয়ার। বাট এখন যদি এরকম ভাবে যদি দেখার চেষ্টা করি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন সি ডট রেডিয়াস, আমার মনে হয় এটা এখন আর আপনাদের সাথে ডিসকাশন করা লাগবে না, এটা এখন সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। ভ্যালুটা কত প্রিন্ট করবে? 0.0। যদিও এখানে আমরা কোনো ভ্যালু কিন্তু দেইনি, বাট এটা যেহেতু ক্লাস ভেরিয়েবল তার অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হবে। দ্যাট মিন্স আমরা যদি কোনো ভ্যালু যদি নাও দেই সে অটোমেটিক্যালি একটা ভ্যালু দেবে বেসড অন দা ডাটা টাইপ, ঠিক আছে। সো ওই পার্টিকুলার ভেরিয়েবলটা ডাটা টাইপের উপর ভিত্তি করে সে একটা অটোমেটিক ইনিশিয়ালাইজেশন ভ্যালু দিয়ে দেবে, যদি সেটা ক্লাস ভেরিয়েবল হয় বা ইনস্ট্যান্স ভেরিয়েবল যাকে বলি আমরা। সো ইনস্ট্যান্স ভেরিয়েবল হলে তার একটা অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে, যেহেতু সে একটা ডাবল ডাটা টাইপ, সুতরাং তার ভ্যালুটা হবে 0.0। ওকে, সো এখন চলে আসি সার্কেল ক্লাসে আমরা আর কি কি করতে পারি। যেমন সার্কেল ক্রিয়েট করতে পারলাম, নতুন নতুন সার্কেল তৈরি করতে পারলাম, নতুন সার্কেলকে মডিফাই করতে পারি আমরা সার্কেলগুলোকে, সার্কেলের বিভিন্ন ধরনের প্রপার্টিকে আমরা অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে। যেমন এরিয়া মেথড বা হচ্ছে সার্কামফিয়ারেন্স বা হচ্ছে আর কি কি বের করা যেতে পারে, বৃত্তের পরিধি আমরা বের করতে পারি, তারপরে ক্ষেত্রফল বের করতে পারি, আর কি কি, যেমন সার্কেলের রেডিয়াস এগুলোর ভ্যালু আমরা জানতে চাইতে পারি, স্ক্রিনে সেগুলোকে প্রিন্ট করার ব্যবস্থা করতে পারি। এই সমস্ত কাজগুলো আমরা করতে পারি, রাইট? ঠিক আছে, বলা হচ্ছে মডিফাই সার্কেল, অ্যাবাউট দ্য সার্কেলস প্রপার্টিস,
ঠিক আছে, সেগুলো আমরা জানতে চাইতে পারি। ফাইন্ড আউট দ্য এরিয়া অফ দ্য সার্কেল, প্লট ইট অন দ্য স্ক্রিন, মানে এটা ভ্যালুটাকে ডিসপ্লে করা। সো এই জাতীয় কাজগুলো আমরা যে কোনো একটা সার্কেল রিলেটেড ক্লাসের মধ্যে করতে পারি। সো এখন চলে আসি এটার সাপেক্ষে যে কাজগুলো আমরা করতে পারি, যেমন ক্রিয়েট এ সার্কেল অবজেক্ট। সো আমি এগুলোর ডিটেলস যাচ্ছি না, আমি একটু দ্রুত চলে যেতে চাচ্ছি এই জায়গাগুলোতে, কারণ আমরা অলরেডি এগুলো অনেকবার আলোচনা করেছি। সো সার্কেল C1 নিউ সার্কেল, সে হচ্ছে একটা সার্কেলের অবজেক্ট তৈরি করে ফেলবে প্রথমে, তারপর হচ্ছে সেটার মধ্যে এইভাবে হচ্ছে একটা ভ্যালু অ্যাসাইন করে দেবে। ঠিক আছে, তার মধ্যে এরকম কিছু ভ্যালু চলে আসবে, এবং এইখানে আরেকটা কনস্ট্রাক্টর আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে একটা প্যারামিটার নিচ্ছে বা স্পেসিফিক প্যারামিটার যুক্ত একটা কনস্ট্রাক্টর, যেটা হচ্ছে তার রেডিয়াসের ভ্যালুটা হচ্ছে সে প্যারামিটার হিসেবে পাস করতেছে। তার মানে কি, আমি যদি একটা ভ্যালু যদি ইনিশিয়ালি রেডিয়াসে যদি দিয়ে দিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি এই কনস্ট্রাক্টরটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, সো ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, সো ডিফল্ট কনস্ট্রাক্টর, দেন হচ্ছে স্পেসিফিক কনস্ট্রাক্টর। ওকে, সো সিমিলারলি সেকেন্ড যে কনস্ট্রাক্টরটার কথা বললাম, সো সেটাকে যদি আমরা কল দিতে চাই, সো এরকম ভাবে একটা ভ্যালু আমরা পাস করব, এবং তার সাপেক্ষে আমাদের যে ঘটনাটা ঘটবে, C1 নামক একটা অবজেক্ট ফার্স্ট সে ক্রিয়েট করবে আনইনিশিয়ালাইজড অবস্থায়। তারপরে যে প্যারামিটার গুলো বা কনস্ট্রাক্টর কলটা যখন হচ্ছে এই মেথডটা দিয়ে, তখন তার সাপেক্ষে হচ্ছে আমরা এরকম কিছু ইনফরমেশন পেয়ে যাব ফার্স্ট। ঠিক আছে, C1 যে অবজেক্টটা তৈরি হচ্ছে সেটা দেখতে হচ্ছে এরকম, একটু খেয়াল করব। রেডিয়াস হচ্ছে 0.0, পায়ের ভ্যালুটা হচ্ছে 3.1415 এরকম, এবং তার দুইটা কনস্ট্রাক্টর। তারপরে সে যখন এই C1টা দিয়ে যখন অ্যাকচুয়ালি তার মধ্যে যখন একটা প্যারামিটার পাস করা হচ্ছে 2.0, সো তার সাপেক্ষে কিন্তু তখন তার ভ্যালুটা, এই যে কনস্ট্রাক্টরটা আছে, এই স্পেসিফিক কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, এবং তার সাপেক্ষে তার ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 2.0। ঠিক আছে, যদিও এটা এখানে দেখানো হয়নি। সো এই পার্টিকুলার কনস্ট্রাক্টর মেথডটা তখন কল হবে, এবং তার সাপেক্ষে তার সার্কেলের ভ্যালুটা হয়ে যাবে হচ্ছে 2। সো কনস্ট্রাক্টর নিয়ে অনেক অনেক কথাবার্তা বলা হয়েছে এখানেও, যে আমাদের মূল কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ করা। ঠিক আছে, যেমন আমরা রেডিয়াসের ভ্যালুটা সার্কেলের যে কনস্ট্রাক্টর মেথড আছে সেখানে আমরা ইনিশিয়ালাইজ করে দিতে পারি, বা যখন আমরা অবজেক্ট তৈরি করতেছি তখন আমরা কনস্ট্রাক্টরের মধ্যে দিয়ে প্যারামিটার পাস করে হচ্ছে ইনিশিয়ালাইজ করতে পারি। সো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আমরা হচ্ছে ক্লাস ভ্যারিয়েবল গুলোকে ইনিশিয়ালাইজ করতে পারি। ওকে, সো সেম নামের বলা হচ্ছে, এটা আমরা জানি, এবং এইটার সাপেক্ষে এখন চলে আসি একটু মেমোরি রিলেটেড ফার্দার কথাবার্তা। ঠিক আছে, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব আমরা। সো একটা সার্কেল অবজেক্ট আমি তৈরি করতেছি। ওকে, এই সার্কেল অবজেক্টটা আমার কতটুকু জায়গা নেবে এটাকে আমরা বলতে পারি, আমরা জানি যে একটা ডাবল ডাটা টাইপের ভেরিয়েবল মেমোরিতে জায়গা নেয় 8 বাইট, রাইট? 8 বাইটের মেমোরি সে নেবে। সো সেই সাপেক্ষে আমার এই পুরো সার্কেল অবজেক্টে কতটুকু জায়গা নেবে, আমার এখানে দুইটা ডাবল টাইপের ভেরিয়েবল আছে, রাইট? একটা হচ্ছে রেডিয়াস আর একটা হচ্ছে পাই। দুইটাই ডাবল টাইপের, এবং সেই কারণে দুইটাই 8 বাইট করে জায়গা নেবে। তার মানে 8 বাইট 8 বাইট 16 বাইট জায়গা নেবে এই অবজেক্ট। এবং ইম্পর্টেন্টলি মনে রাখবো, মেথড যেগুলো আছে বা ফাংশন যেগুলো আছে ইনক্লুডিং কনস্ট্রাক্টর, তারা কিন্তু কোনো ধরনের মেমোরি অ্যালোকেশন করে না, মানে মেমোরি কিন্তু তারা ইউজ করে না। ঠিক আছে স্যার, তারা অবজেক্টের সাথে রিলেটেড থাকে, বাট মেমোরি অ্যালোকেশনটা হয় মূলত হচ্ছে আমার ভেরিয়েবল গুলো। সো এই যে ডেফিনেশন টুকু বা এই যে অবজেক্টটা তৈরি করলাম, এটার সাপেক্ষে সি অবজেক্টটা আমার 16 বাইটের জায়গা নিচ্ছে। ঠিক আছে, সো জাস্ট জিনিসটাকে আমরা এইভাবে হচ্ছে শর্ট এন্ড অবস্থায় রিপ্রেজেন্ট করার চেষ্টা করতেছি। এটাকে একটু ভালোভাবে বুঝে নেই। সো এরকম ভাবে ফর এক্সাম্পল আমি 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম বা 4টা অবজেক্ট তৈরি করলাম। ঠিক আছে, সো প্রত্যেকটার সাপেক্ষে আমার মেমোরি অ্যালোকেশনটা সিমিলারলি হবে, এবং এরকম ভাবে আমি চিন্তা করতে পারি 4টা যদি অবজেক্ট হয়ে থাকে, 4 4 16 বাইটের
মেমোরি অ্যালোকেশন হচ্ছে, এবং প্রত্যেকটার মধ্যেই একটু খেয়াল করে দেখবো আমরা আমার সার্কেল ক্লাস মধ্যে অ্যাকচুয়ালি ভেরিয়েবল কোন অংশটা অ্যাকচুয়ালি, সেটা কিন্তু হচ্ছে রেডিয়াস। পাই এর ভ্যালুটা কিন্তু সকল ক্ষেত্রে দেখেন সেম, ঠিক আছে? পাই এর ভ্যালুটা কিন্তু সকল ক্ষেত্রে সেম থাকবে, যদিও তার প্রত্যেকটা রেডিয়াস কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। এবং এটার সাপেক্ষে আমি যদি এরকম ফর এক্সাম্পল এখানে যেটা দেখানো হচ্ছে 3 6 7 মানে হচ্ছে প্রায় 10 লক্ষ আমি সার্কেলের অবজেক্ট তৈরি করলাম ফর এক্সাম্পল, ঠিক আছে? জাস্ট হচ্ছে মেমোরি অ্যালোকেশনটা কেমন হচ্ছে সেটা বোঝানোর জন্য, ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি 1 মিলিয়ন সার্কেলের অবজেক্ট যদি তৈরি করি, তার সাপেক্ষে আমার মেমোরি অ্যালোকেশন হবে কতটুকু? 1 মিলিয়ন, এবং প্রত্যেকটার মধ্যে হচ্ছে 16 বাইট করে, রাইট? দুইটা করে ডাবল টাইপের ভেরিয়েবল আছে। সো সেইটার সাপেক্ষে প্রায় 16 মেগাবাইটের মতো মেমোরি সে কনজিউম করবে। ওকে, সে প্রায় 16 বাইটের মতো মেমোরি কনজিউম করবে। এরকম ভাবে আমার একটা ক্লাস থেকে যদি আমি বা সার্কেল ক্লাসের জন্য যদি আমি 1 মিলিয়ন অবজেক্ট যদি তৈরি করি, ঠিক আছে? যদিও প্র্যাকটিক্যালি এতগুলো অবজেক্ট আমরা তৈরি করব না, বাট আমরা মেমোরিটা কিভাবে আসলে কনজিউম হচ্ছে এবং সেটা সাপেক্ষে ইম্প্যাক্টটা কিভাবে হচ্ছে সেই জিনিসটা বোঝানোর জন্য হচ্ছে এই জিনিসটা আমরা এখানে একটু আলোচনায় নিয়ে এসেছি। সো জিনিসটা দেখতে হচ্ছে এরকম, ঠিক আছে? বাট এইখানে আমরা যেটা বলার চেষ্টা করতেছি, প্রত্যেকটা জায়গায় আমার যে পি ভ্যারিয়েবলটা আছে, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পাই ভ্যারিয়েবলটা রিপিটেডলি আছে এবং প্রত্যেকটার মধ্যে একই ভ্যালু অ্যাকচুয়ালি থাকতেছে, ঠিক আছে? যদিও প্রত্যেকটার মধ্যে রেডিয়াসের ভ্যালু আমার চেঞ্জ হওয়ার সুযোগ আছে বা চেঞ্জ হচ্ছে, বাট পাই ভ্যালুটা কিন্তু কোনো চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই বা চেঞ্জ হবেও না। ওকে, সো এই কারণে হচ্ছে আমাদের এখানে স্ট্যাটিককে ইন্ট্রোডিউস করা। আমরা জানি স্ট্যাটিক ভেরিয়েবল গুলো কি ঘটনা ঘটে থাকে। স্ট্যাটিক যদি কোনো একটা ভেরিয়েবল যদি হয়ে থাকে, তাহলে তার হচ্ছে থ্রু আউট দ্য অবজেক্ট বা থ্রু আউট দ্য ক্লাস তার একটাই মাত্র ইনস্ট্যান্স থাকবে, ঠিক আছে? সো ইফ এ ভেরিয়েবল ইজ স্ট্যাটিক, then there is only one of that variable for all the object। মানে কোন একটা ক্লাসের মধ্যে আমার যদি একটা স্ট্যাটিক ভেরিয়েবল যদি থেকে থাকে, তাহলে সেই ক্লাসটার আমি যতগুলো অবজেক্ট তৈরি করি না কেন, তার অবজেক্ট তৈরি হবে একটাই, ঠিক আছে? মানে ওই ভেরিয়েবলটার জন্য মেমোরি অ্যালোকেশন হবে হচ্ছে একটাই, এবং সেটাকেই অন্যরা সবাই ব্যবহার করবে। ঠিক যেমন আমরা সিতে ব্যবহার করতাম গ্লোবাল ভেরিয়েবল। তো গ্লোবাল ভেরিয়েবল আমার একটাই ভেরিয়েবল, যত ফাংশন থেকে আপনি তাকে কল করেন না কেন, সবাই কিন্তু ওই গ্লোবাল ভেরিয়েবলটাকেই অ্যাক্সেস করতেছে, তার ভ্যালুটাকে চেঞ্জ করতেছে। যখন কেউ একটা ভ্যালু চেঞ্জ করতেছে, অন্য মেথডগুলো কিন্তু সেই চেঞ্জটা দেখতে পাচ্ছে, বা তারা যখন এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতেছে নতুন ভ্যালুটা পাচ্ছে, চেঞ্জ হয়ে যাওয়া ভ্যালুটা পাচ্ছে, ঠিক আছে? ঠিক সেম কনসেপ্ট হচ্ছে এখানে এই স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য, ঠিক আছে? স্ট্যাটিক যদি আমি কোনো একটা ভেরিয়েবলকে যদি স্ট্যাটিক হিসেবে যদি ডিক্লেয়ার করি, তাহলে তার প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা কপি তৈরি হবে না, তার কপি তৈরি হবে একটাই। যখন আমি অবজেক্ট তৈরি করব, সে হচ্ছে ওই ক্লাসের যে ভেরিয়েবলটা স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করলাম, ওই ক্লাস ভেরিয়েবলটাকে ব্যবহার করতে থাকবে, এবং যতগুলো অবজেক্ট তৈরি করবো সবাই হচ্ছে ওই সেম কপিটাকেই ব্যবহার করবে। সো যদি কোনো ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে চেঞ্জ ভ্যালুটাই হচ্ছে পরবর্তীতে যারাই ব্যবহার করুক না কেন, চেঞ্জকৃত ভ্যালুটাকে তারা ব্যবহার করবে। সো বলা হচ্ছে the variable is shared by all the objects, ঠিক আছে? এবং এই কারণে এখন খেয়াল করে দেখেন যে আমি যদি এই জিনিসটা একটু আগে যে সিনারিওটা বলার চেষ্টা করতেছিলাম সেটাকে যদি একটু দেখার চেষ্টা করি, বেসিক্যালি জিনিসটা দেখতে হচ্ছে এরকম। আচ্ছা, এখন আমি আমার পাই ভেরিয়েবলটাকে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করেছি ক্লাসের মধ্যে। সো সেই কারণে এটা অ্যাকচুয়ালি আমার অবজেক্ট থেকে বের করে নিয়ে চলে আসছি। মূলত এটা হচ্ছে আমার ক্লাস ভেরিয়েবল হিসেবে আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে একটা স্ট্যাটিক ভেরিয়েবল বা ক্লাস ভেরিয়েবল। আর রেডিয়াস হচ্ছে অন্যদিকে আমার অবজেক্ট ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ঠিক আছে? সো সেটা হচ্ছে আমার এইখানে চলে আসছে। সো এখন খেয়াল করে দেখেন এইটার সাপেক্ষে, ঠিক আছে, এই মুহূর্তে যে ডেফিনিশন হয়েছে
তার সাপেক্ষে আমার মেমোরি অ্যালোকেশন কতটুকু হচ্ছে, এইখানে হচ্ছে 8 বাইট একটা ডাবলের জন্য, আবার এইখানে হচ্ছে পাই ভেরিয়েবলটা এটাও ডাবল, এটার জন্য 8 বাইট। সো 8 বাইট 8 বাইট 16 বাইট এই মুহূর্তে মেমোরি অ্যালোকেশন হয়েছে। বাট এরকম ভাবে যদি আমার আরো যদি আসে, ফর এক্সাম্পল এখানে আরো 3টা আসছে, টোটাল আমার 4টা অবজেক্ট হলো, ঠিক আছে। চারটা অবজেক্টের সাপেক্ষে আমার পাই কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে একবার, ঠিক আছে। পাই ভেরিয়েবলটা ডিক্লেয়ার হয়েছে একবারই, আর এখানে হচ্ছে 4টা বার ডাবল হিসেবে হচ্ছে ডিক্লেয়ার হয়েছে, তার মানে হচ্ছে টোটাল 5 বার বা 5টা ডাবল ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে। তার সাপেক্ষে হচ্ছে 40 বাইটের মেমোরি অ্যালোকেশন হচ্ছে। যদিও আমরা একটু আগে দেখেছিলাম যে এরকম ভাবে 4টা অবজেক্ট যদি তৈরি করি তাহলে অ্যাকচুয়ালি আমার মেমোরি অ্যালোকেশন হচ্ছিল কত, 8টা ডাবল বা 8 8 64 বাইট। সো সেই 64 বাইটকে আমরা এখন কমিয়ে নিয়ে চলে আসলাম 40 বাইটের মধ্যে। এরকম ভাবে যেটা দেখেছিলাম যে 1 মিলিয়ন অবজেক্ট যদি আমি তৈরি করি তাহলে আমার সেটা কমে চলে আসতেছে কতটুকু, জাস্ট 8 বাইটের মধ্যে, ঠিক আছে। 8 বাইটের মানে এক একটা হচ্ছে 1 বাইট করে এরকম, সরি 8 বাইট করে, আর এরকম হচ্ছে 1 লক্ষ, ঠিক আছে, মানে হচ্ছে 8 লক্ষ আমার মেমোরি অ্যালোকেশন হচ্ছে। সো সেইটার সাপেক্ষে আমি অ্যাকচুয়ালি পাচ্ছি হচ্ছে 8 মেগাবাইট প্লাস এই পাই ভেরিয়েবলটার জন্য 8 বাইট। সো সিগনিফিকেন্টলি প্রায় বলতে গেলে অলমোস্ট 8 মেগাবাইটের মেমোরি আমরা কিন্তু অ্যাকচুয়ালি কম ইউজ করে আমার কাজটা যেটা সেটাকে আমরা স্যাটিসফাই করতে পারছি। এইটা হচ্ছে স্ট্যাটিক ভ্যারিয়েবলের মূল বেনিফিট, ঠিক আছে। যে আমি যখন কোনো একটা ভেরিয়েবলকে স্ট্যাটিক হিসেবে ডিফাইন করব, সো সেক্ষেত্রে তার নতুন করে বা বারবার মেমোরি অ্যালোকেশন হবে না, সেটাকে আমরা ক্লাস ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে দেব, বা যখন একটা ভেরিয়েবল স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করব সেটা হয়ে যাবে একটা ক্লাস ভেরিয়েবল। তো এইটার সাপেক্ষে আমরা এখন অ্যাকচুয়ালি আরো একটা ভেরিয়েবলকে ইন্ট্রোডিউস করলাম, সেটা হচ্ছে মূলত ক্লাস ভেরিয়েবল। এতদিন পর্যন্ত আমরা জানতাম ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলটাকে আমরা লিখতাম সেটা ক্লাস ভেরিয়েবল, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা সেটা না। সো আমরা মূলত যদি কোনো ভেরিয়েবলকে যদি স্ট্যাটিক হিসেবে যদি ডিক্লেয়ার করি, ক্লাসের কোনো ভেরিয়েবল যদি স্ট্যাটিক হিসেবে যদি ডিক্লেয়ার হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস ভেরিয়েবল, ওকে। আর ক্লাসে অন্যান্য যে সমস্ত ভেরিয়েবল গুলো আছে যেগুলো, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, যেগুলো মূলত হচ্ছে অবজেক্ট যখন ক্রিয়েট করি তখন যে ভেরিয়েবল গুলোর জন্য মেমোরি অ্যালোকেশন হয় বা অবজেক্টের সাথে সংযুক্ত যে সমস্ত ভেরিয়েবল গুলো সেগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। সো আমি আশা করি ইনস্ট্যান্স ভেরিয়েবল এবং ক্লাস ভেরিয়েবলের কনসেপ্টটা ক্লিয়ার। ক্লাস ভেরিয়েবল বলবো আমরা তাদেরকেই যারা মূলত স্ট্যাটিক ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে ক্লাসের মধ্যে, ঠিক আছে। আর ইনস্ট্যান্স ভেরিয়েবল বলবো আমরা সেই সমস্ত ভেরিয়েবল গুলোকে যেগুলো হচ্ছে একটা ক্লাসের মধ্যে লোকাল ভেরিয়েবলের মতো ডিক্লেয়ার করা হচ্ছে, বা যাদের অ্যাকচুয়ালি অবজেক্ট যখন ক্রিয়েট হবে তখন যে ভেরিয়েবল গুলো ওই পার্টিকুলার অবজেক্টের সাথে যুক্ত থাকবে বা অবজেক্টের জন্য মেমোরি অ্যালোকেশন করবে যে ভেরিয়েবলগুলোর জন্য, তাকে আমরা বলবো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর এই দুই ভেরিয়েবলের বাইরে আমরা আরেকটা ভেরিয়েবল জানি, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, যেটা হচ্ছে মূলত আমরা যখন মেথড গুলো যখন ডিক্লেয়ার করি, মেথড গুলোর ভিতরে আমরা যে ভেরিয়েবল গুলোকে ডিক্লেয়ার করি সেগুলোকে আমরা বলি হচ্ছে লোকাল ভেরিয়েবল, ওকে। সো আই গেস স্ট্যাটিক রিলেটেড এই যে কথাটা বললাম এটা মোটামুটি ক্লিয়ার। তো আরো ইন্টারেস্টিং ব্যাপারটা দিয়ে শেষ করছি, এই যে স্ট্যাটিক ভেরিয়েবল যদি আমরা কাউকে যদি ডিক্লেয়ার করি, ঠিক আছে, সো সেই ভেরিয়েবলটাকে কিন্তু আমরা সরাসরি অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে। যেমন এখানে যদি একটা ভ্যালু দেওয়া ছিল 3.1415 এরকম একটা ভ্যালু, আমরা চাইলে এই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে পারি যদি সেটা কনস্ট্যান্ট হিসেবে যদি ডিক্লেয়ার যদি না হয়। আমরা জানি কনস্ট্যান্ট হিসেবে যদি ডিক্লেয়ার করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার তার আগে ফাইনাল কিওয়ার্ডটা জুড়ে দিতে হবে, ঠিক আছে। ফাইনাল কিওয়ার্ডটা যদি জুড়ে দিই তাহলে সেটা কনস্ট্যান্ট হয়ে যাবে, যেহেতু এই মুহূর্তে সেটা কনস্ট্যান্ট না, সুতরাং আমরা সেটাকে আমরা সরাসরি যে কোনো জায়গা থেকে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, ওকে। এবং নরমালি স্ট্যাটিক ভেরিয়েবল গুলা পাবলিক হয়ে থাকে, ঠিক আছে, সেগুলোকে আমরা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করি না, বা প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করলে আমার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাও কিন্তু
সার্ভ হবে না, ঠিক আছে? কারণ আমরা জানি এটাকে অন্য যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা লাগতে পারে, ঠিক আছে? এবং উইদাউট ক্রিয়েশন অবজেক্ট এই পার্টিকুলার প্রপার্টিটাকে আমরা ব্যবহার করতে পারি, এবং এই জন্য স্ট্যাটিক যে ভেরিয়েবল বা মেথড সেগুলো নরমালি হচ্ছে পাবলিক থাকবে। ওকে, সো স্ট্যাটিক নিয়ে হয়তো আমাদের আরো ডিসকাশন থাকবে নেক্সট ক্লাসে। আমি যেহেতু 11টা বেজে গিয়েছে, হয়তো আপনাদের ক্লাস আছে, সো আমি আজকের ক্লাসের ডিসকাশনটা এখানে শেষ করতেছি। বাট এখন পর্যন্ত যদি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা ডিসকাস করে ক্লাসটা শেষ করতে চাচ্ছি।